नमस्कार बंधुरा नलेज काल्टिवेटारे स्वागत। आमी सुदीप घोष शुरू करছি আজকে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই খুশির খবর। আমাদের বিখ্যাত গঙ্গাসাগর মেলা যেটি সাগরদ্বীপে অনুষ্ঠিত হয়, সেই সাগরদ্বীপে যাওয়ার জন্য যে ব্রিজ, সেই ব্রিজ তৈরির কাজ শুরু হতে চলেছে। এই রকমই খবর কিন্তু সংবাদপত্রে বা নিউজ মিডিয়াতে সামনে এসেছে। তো আজকের আমাদের এই ভিডিওর টপিক হলো গঙ্গাসাগর ব্রিজ বিল্ডিং ওয়ার্ক উইল স্টার্ট সুন, অর্থাৎ গঙ্গাসাগরে ব্রিজ নির্মাণ বা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হতে চলেছে। তো এই ভিডিওতে দেখে নেব গঙ্গাসাগরের ব্রিজ নির্মাণ নিয়ে কি খবর আছে, গঙ্গাসাগর কি, তার ভৌগোলিক গুরুত্ব কি, তার ঐতিহাসিক বা পৌরাণিক গুরুত্ব কি, এখন গঙ্গাসাগর যাওয়ার বর্তমান রুট কি, আর নতুন এই যে ব্রিজ তৈরি হতে চলেছে তার ডিটেলস জেনে নেব। আর এই ব্রিজ বা সেতু নির্মাণের ফলে গঙ্গাসাগরের কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে তাও দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকে আমাদের ভিডিও গঙ্গাসাগর ব্রিজ ওয়ার্ক। গঙ্গাসাগর মেলা যেটি পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা, সেই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় কোথায়? যে সাগরদ্বীপে। সেই গঙ্গাসাগর যাওয়ার জন্য ব্রিজ তৈরির কাজ শুরু হতে চলেছে। আর এই ব্রিজ তৈরির কাজের জন্য গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর যে খবরটা সামনে আসার পরে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, গঙ্গাসাগরের মানুষ বা যারা হচ্ছে পর্যটক মানুষ আছে তাদের জন্য কিন্তু একটা বিরাট খুশির খবর সামনে এসেছে। এখন এই গঙ্গাসাগর ব্রিজ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে গঙ্গাসাগরের ভৌগোলিক, ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব নিয়ে। গঙ্গাসাগর হলো ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমা অঞ্চলে। এবং এই গঙ্গাসাগর হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী বদ্বীপ, যেটি গঙ্গা অর্থাৎ হুগলি নদীর ও বঙ্গোপসাগরের মোহনাতে তৈরি হয়েছে। এই গঙ্গাসাগর দ্বীপ কিন্তু পশ্চিমবঙ্গের যে মেন ল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ড, সেখান থেকে মুড়িগঙ্গা নদী দ্বারা বিচ্ছিন্ন আছে। গঙ্গাসাগর যেতে গেলে আমাদেরকে ওই মুড়িগঙ্গা নদীর প্রায় 3 কিলোমিটার নদীপথ পার করে আমরা এই গঙ্গাসাগরে যেতে পারবো। আর গঙ্গাসাগরের যে মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর পৌষ মাসের মকর সংক্রান্তিতে, সেটি হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। এবং এই মেলার সময় সারা ভারত থেকে, বিশেষ করে উত্তর ভারত থেকে, এমনকি বিদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু এই গঙ্গাসাগরে ছুটে আসে। মেনলি গঙ্গাসাগরের গুরুত্ব হলো এই গঙ্গাসাগরে অবস্থিত কপিল মুনির আশ্রম এবং সাগর সঙ্গম স্থান। এই হলো গঙ্গাসাগরের ভৌগোলিক গুরুত্ব। এখন গঙ্গাসাগরের ঐতিহাসিক গুরুত্ব কী আছে? এই গঙ্গাসাগরের নাম, যেটি হিন্দুদের পবিত্র একটি দর্শনীয় স্থান, সেটির উল্লেখ আছে আমাদের প্রাচীন যে মহাকাব্য রামায়ণ এবং মহাভারতে। এমনকি মহাকবি কালিদাসের রঘুবংশম গ্রন্থেও এই গঙ্গাসাগরের উল্লেখ আছে। এমনকি আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কপালকুণ্ডলা উপন্যাস, সেখানেও কিন্তু এই গঙ্গাসাগরের উল্লেখ পাওয়া যায়। একটা সময় মাধ্যমিকের পাঠ্যসূচিতে ছিল সাগর সঙ্গমে নবকুমার, সেটিও কিন্তু এই গঙ্গাসাগরকে কেন্দ্র করে, যেটি কপালকুণ্ডলা উপন্যাসের অন্তর্গত। এখন গঙ্গাসাগরের পৌরাণিক গুরুত্ব কী আছে? গঙ্গাসাগরের মেনলি পৌরাণিক গুরুত্ব হচ্ছে কপিল মুনি আশ্রমকে নিয়ে, কপিল মুনির মন্দিরকে নিয়ে। এই কপিল মুনির সাথে হিন্দু ধর্মের যে ভগবান বিষ্ণুর একটা বিরাট বড় লোককথা বা পৌরাণিক কাহিনী আছে। তার সাথে এই গঙ্গাকে যিনি মর্তে এনেছিলেন, অর্থাৎ সূর্যবংশের যে রাজা ভগীরথ, তার কাহিনীও কিন্তু এই গঙ্গাসাগরকে কেন্দ্র করে। যেহেতু হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীর সঙ্গে সরাসরি যুক্ত আছে গঙ্গাসাগরের গল্প, তাই গঙ্গাসাগর হচ্ছে হিন্দুদের পবিত্র দর্শনীয় স্থান। আর সেই কারণেই সারা ভারত থেকে, সারা পৃথিবী থেকে যারা হিন্দু ধর্মের বিশ্বাসী, তারা কিন্তু এই গঙ্গাসাগরে ছুটে আসে। আর ভারতের সবথেকে বড় মেলা হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলার পরেই কিন্তু
দ্বিতীয় বৃহত্তম মেলা কিন্তু এই গঙ্গাসাগর মেলা, যেখানে প্রতি বছর 1 কোটির বেশি লোকের সমাগম ঘটে। শুধু যে ধর্মীয় সিগনিফিকেন্স আছে তা নয়, এই যে গঙ্গাসাগর তার যে প্রাকৃতিক পরিবেশ, এই যে একটি দ্বীপ বদ্বীপ তার যে প্রাকৃতিক পরিবেশ সেটি কিন্তু খুবই সুন্দর। তার টানেও কিন্তু প্রতি বছর হাজার হাজার পর্যটকরা গঙ্গাসাগরে ছুটে আসে। এ তো গেল গঙ্গাসাগরের গুরুত্ব। এখন গঙ্গাসাগর যাওয়ার বর্তমান রুট কি সেটা দেখে নেব। গঙ্গাসাগর এই যে তীর্থযাত্রা সে নিয়ে একটি শ্লোক বা লাইন খুব প্রচলিত আছে, আমরা সবাই সেটা শুনেছি যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কারণ প্রাচীনকাল থেকেই এই গঙ্গাসাগরে সারা ভারত এমনকি সারা পৃথিবীর মানুষ ছুটে আসতো। কিন্তু প্রাচীনকাল থেকেই এই গঙ্গাসাগরের যাওয়ার যে পথ সে মাধ্যম সেটি কিন্তু দুর্গম ছিল। মেনলি জাহাজ বা বোটের মাধ্যমে নদীপথেই এই গঙ্গাসাগরে যেতে হতো। আর সেখানে কিন্তু থাকতো পদে পদে বিপদ। কারণ এই গঙ্গাসাগর দ্বীপ সেটা কিন্তু সুন্দরবনেরই সংলগ্ন অঞ্চলে অবস্থিত। বাঘ, কুমির এছাড়াও অন্যান্য হিংস্র প্রাণীর কিন্তু ব্যাপক উপদ্রব ছিল। সেই কারণে যারা গঙ্গাসাগর তীর্থে যেত তারা কিন্তু অনেক সময় এই প্রাণীর দ্বারা তাদের মৃত্যু ঘটত। এমনকি গঙ্গাসাগরে যে নদীপথে যাওয়ার সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, সে হচ্ছে জোয়ার কিংবা ঘূর্ণিঝড় কিংবা সুনামি, এদের ফলে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু ঘটত। তাই অনেকেই কিন্তু গঙ্গাসাগর থেকে এই তীর্থযাত্রা করে বাড়ি ফিরে আসতে পারতো না, অর্থাৎ অনেকেরই মৃত্যু ঘটতো। তাই বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রাচীনকাল থেকে গঙ্গাসাগর যাওয়ার পথ কিন্তু দুর্গম ছিল, যদিও পরবর্তীকালে গঙ্গাসাগর যাওয়ার পথ কিন্তু অনেকটাই উন্নত হয়েছে। কিন্তু এখনও গঙ্গাসাগর কিন্তু আমরা সরাসরি সড়ক পথে যেতে পারি না, আমরা কিন্তু সেই নদী পথে আমাদেরকে যেতে হয়। বর্তমানে গঙ্গাসাগর যাওয়ার যে পথ সেটি হচ্ছে আমাদেরকে কলকাতা থেকে যদি আমরা সড়ক পথে যাই, সরাসরি আমাদেরকে সড়ক পথে যেতে হবে কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বা নামখানাতে। কিংবা যদি আমরা ট্রেনে যেতে চাই তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে কাকদ্বীপ বা নামখানা স্টেশনে যেতে হবে। সেখান থেকে ছোট গাড়িতে চেপে আমাদেরকে যেতে হবে হারবার পয়েন্ট বা 8 নম্বর ফেরিঘাট বা লর্ড নাম্বার 8 ফেরিঘাটে। সেখান থেকেই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চলতে থাকা যে ফেরি সার্ভিস আছে সেই ফেরি সার্ভিসের ভেসেলে চেপে আমাদেরকে ওই মুড়িগঙ্গা নদীর যে 3 কিলোমিটার পথ সেটিকে পার করতে হবে, দিয়ে আমরা পৌঁছাবো গঙ্গাসাগরের কচুবেড়িয়া ফেরিঘাটে। আর সেখান থেকে আবার আমাদেরকে বাস বা ছোট গাড়িতে চেপে যেতে হবে কপিল মুনির আশ্রম সংলগ্ন স্থানে। অর্থাৎ এখনও গঙ্গাসাগর যাওয়া কিন্তু সহজ নয়, কারণ গঙ্গাসাগর পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ড থেকে এখনও বিচ্ছিন্ন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা এখনও উন্নত নয়। আর একটা কারণ হচ্ছে এই যে গঙ্গাসাগরে এত মানুষের বাস, তবুও গঙ্গাসাগর কিন্তু বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। আর সেই জন্যই গঙ্গাসাগরের অনেক ক্ষতি হয়েছে। আর যেহেতু আমাদেরকে নদীপথ পেরিয়ে যেতে হবে, প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা আছে, তাই অনেকের কিন্তু ইচ্ছা থাকলেও গঙ্গাসাগর যেতে পারে না এই দুর্গম পথের জন্য বা অনুন্নত পথের জন্য। এখন এ তো গেল এখন পর্যন্ত গঙ্গাসাগর যাওয়ার যে মাধ্যম সহজ নয়। এখন সেজন্যই কিন্তু গঙ্গাসাগরে ওই মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ তৈরি হতে চলেছে, যাতে এই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়। এখন সেই ব্রিজ নিয়ে আজকের মূল খবরটা দেখে নেব। তাহলে নিউ ব্রিজ প্রজেক্ট, পশ্চিমবঙ্গ সরকার বারবার কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করেছিল যে গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলার মতো এর গুরুত্ব দেওয়া হোক বা জাতীয় মেলার ঘোষণা করা হোক। তার সাথে গঙ্গাসাগরে যাওয়ার জন্য বা যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য গঙ্গাসাগরে ব্রিজ তৈরি করা হোক। কিন্তু কেন্দ্র সরকার থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। তাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে গঙ্গাসাগরের উন্নতির স্বার্থে গঙ্গাসাগরে ওই নদীর উপরে ব্রিজ তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকার নিজের টাকাতে। আর সেটা ঘোষণা হয়েছিল প্রায় 1 বছর 1.5 বছর আগে। আর তারই কিন্তু কাজ শুরু হলো অফিসিয়ালি। মেনলি পশ্চিমবঙ্গ সরকার কাজ শুরুর গ্রিন সিগন্যাল দিল। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর
প্রায় 1500 কোটি টাকা সেটা অ্যালটমেন্ট করেছে বা অ্যাপ্রুভ দিয়েছে। আর তার কাজ দ্রুত শুরু করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর বা পিডব্লিউডি দপ্তর সেখানে টেন্ডার ডেকেছে। আর বলা হয়েছে যে এই টেন্ডারকে কমপ্লিট করতে হবে 45 দিনের মধ্যেই। মানে আমরা বুঝতে পারছি যে সরকার দ্রুত এই কাজটি করতে চলেছে। এখন কিভাবে ব্রিজটি তৈরি করা হবে, এই যে যেখানে কাকদ্বীপের সংলগ্ন এরিয়া থেকে অর্থাৎ লট নাম্বার 8 ফেরিঘাট, যেখান থেকে গঙ্গাসাগর যাওয়ার যে আমরা ভেসেল বা ফেরি সার্ভিস ধরতাম কচুবেড়িয়া ঘাট যাওয়ার জন্য, সেই লট 8 নাম্বার থেকে একটি লম্বা ব্রিজ তৈরি করা হবে। প্রায় 3 কিলোমিটারের বেশি এই ব্রিজ তৈরি করা হবে হুগলি নদী অর্থাৎ মুড়িগঙ্গা নদীর ওপরে, যেটি সরাসরি লট 8 নাম্বার ফেরিঘাটের সাথে সাথে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ফেরিঘাটকে সরাসরি যুক্ত করবে এই 3 কিলোমিটার দীর্ঘ ব্রিজের মাধ্যমে। আর এই ব্রিজটি তৈরি করা হবে এক্সট্রা ডোজ কেবল স্টেট ব্রিজ তার টেকনিকে। এবং সরকার নির্দেশ দিয়েছে যে যে সংস্থা এই টেন্ডার নেবে তাকে কিন্তু 4 বছরের মধ্যে পুরো কাজটিকে সম্পূর্ণ করতে হবে। শোনা যাচ্ছে যে 2025-এ যে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে তখনই খুব সম্ভবত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগর ব্রিজের শিলান্যাস করতে পারেন, যেটা কিন্তু হবে আমাদের জন্য, গঙ্গাসাগরবাসীর জন্য কিংবা সারা ভারতের জন্য একটি বিরাট খুশির খবর। এখন এই ব্রিজ তৈরি হলে কি কি সুবিধা হবে, এর অ্যাডভান্টেজ কি? মেনলি গঙ্গাসাগর দ্বীপ বা বদ্বীপ এতদিন বিচ্ছিন্ন ছিল পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ড থেকে, সেই গঙ্গাসাগর দ্বীপ সরাসরি যুক্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গের সাথে, মেনলি কলকাতার সাথে সড়ক পথে। অর্থাৎ এই জায়গার কিন্তু যে পরিবহন বিষয়টার ব্যাপক উন্নতি ঘটবে। অন্যদিকে গঙ্গাসাগর মেলা, আমরা জানি কুম্ভ মেলার গুরুত্ব অনেক বেশি, গঙ্গাসাগর মেলা অনেকটাই বঞ্চিত। আর এই ব্রিজ তৈরি হয়ে গেলে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে কিন্তু কুম্ভ মেলার মতো এই গঙ্গাসাগর মেলা পৃথিবী জুড়ে বা সারা ভারত জুড়ে তার একটা আলাদা গুরুত্ব বাড়বে এবং প্রচুর মানুষ সেখানে ছুটে আসবে। অন্যদিকে কি, গঙ্গাসাগর যে দ্বীপ সেখানে প্রায় 2 লক্ষ মানুষের বসবাস, আর যেহেতু সরাসরি কলকাতার সঙ্গে বা মূল ভূখণ্ডের সঙ্গে যোগ নাই, সেই কারণে কিন্তু এইখানকার মানুষের জীবন অনেকটাই সমস্যাজনক। কিন্তু ব্রিজ তৈরি হয়ে গেলে এইখানকার মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য কিংবা বিজনেস বা ব্যবসা কিংবা এমার্জেন্সি ক্ষেত্র কিংবা ইলেকট্রিসিটি বা মোবাইল নেটওয়ার্ক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। অর্থাৎ প্রায় 2 লক্ষ মানুষের জীবনযাত্রা কিন্তু বিরাট উন্নতি হতে চলেছে। অন্যদিকে ব্রিজ তৈরি হলে সরাসরি গাড়ি নিয়েই আমরা গঙ্গাসাগরে পৌঁছে যাব, তার ফলে গঙ্গাসাগরের পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি হবে, গঙ্গাসাগরের যে ইকোনমি বা অর্থনীতির কিন্তু ব্যাপক উন্নতি হবে। অন্যদিকে যদি গঙ্গাসাগরের এই ব্রিজ তৈরি হয়ে যায় তাহলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের জন্য ব্যাপক সুবিধা হবে, বিশেষ করে সিকিউরিটি বা নিরাপত্তার ক্ষেত্রে। মেনলি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সরাসরি পৌঁছে যাবে, কেন্দ্র সরকারের কোস্টগার্ড, নেভি সরাসরি এখানে কিন্তু কাজ করতে পারবে। এমনকি আমরা জানি যে মাঝে মাঝে এই গঙ্গাসাগরে বিপদ লেগে থাকে, সাইক্লোনের বিপদ কিংবা সুনামির বিপদ। সেই সময় মানুষকে উদ্ধার কার্যের জন্য যে উদ্ধারকারী দল বা ডিজাস্টার ম্যানেজমেন্ট দল তারাও কিন্তু আগের থেকে পৌঁছে যেতে পারবে কিংবা দ্রুত কাজ শুরু করতে পারবে। অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু ব্যাপক উন্নতি হবে। এখন এই ব্রিজ তৈরি হলে কি কি অসুবিধা হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, মেনলি মনে রাখতে হবে এই ব্রিজ কিন্তু তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম এক প্রকারের সমুদ্রের উপর দিয়ে বা সাগরের সংলগ্ন এরিয়াতে। তাই খুব ভালো করে এই ব্রিজ তৈরি করতে হবে। যদি এখানেও যদি দুর্নীতি হয়, এই ব্রিজ যদি কিছুদিনের মধ্যে বিপদগ্রস্ত হয়ে পড়ে তাহলে কিন্তু অনেক মানুষের ক্ষতি হবে এবং সরকারের প্রচুর টাকার নষ্ট হবে। তাই সঠিকভাবে এই ব্রিজকে তৈরি করতে হবে, কোনো দুর্নীতি হওয়া চলবে না। অন্যদিকে যখনই এই ব্রিজ তৈরি হয়ে যাবে আরও বেশি মানুষ গাড়ি নিয়ে পৌঁছে যাবে সাগর আইল্যান্ডে, তার ফলে কিন্তু মানুষ গেলে কি করবে, প্লাস্টিকের দূষণ হবে, অন্যদিকে বাতাসের বায়ু দূষণ হবে, এমনকি জল দূষণও কিন্তু বাড়বে। অন্যদিকে যতই ট্রান্সপোর্টের উন্নতি ঘটবে আরও বেশি কোম্পানি আছে যারা কিন্তু সাগর আইল্যান্ডে গিয়ে যে হোটেল রিসর্ট তৈরি করবে। ওই আইল্যান্ডে বেশি করে যদি হোটেল রিসর্ট তৈরি করা যায় তাহলে কিন্তু সেখানের
যে পরিবেশ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে এই ব্রিজ তৈরি হওয়ার ফলে এই যে উন্নতি ঘটবে আমরা বলছি, সেখানে যদি লোকাল ছেলেপুলেরা কাজের সুযোগ না পায়, বাইরে থেকে মানুষজন গিয়ে ওখানে কাজের সুযোগ পায়, তাহলে কিন্তু যারা লোকাল লোকজন আছে, শিক্ষিত বেকার বা যুব সমাজ আছে, তাদের প্রতি কিন্তু অবিচার করা হবে। তাই ওই মানুষের, প্রান্তিক মানুষের উন্নতিটা আমাদেরকে আগে করতে হবে, তাদেরকে বাঁচাতে হবে, তবেই কিন্তু এই ব্রিজ নির্মাণের যে আসল উদ্দেশ্য সেটি সফল হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টিকে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন গঙ্গাসাগরে আপনি কখনো গেছেন বা আগামী দিনে যেতে চান, বা এই ব্রিজ নির্মাণকে কেমনভাবে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।